আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে শুরু করি, শেখ হাসিনা বিষাদগ্রস্ত কেন? তিনি বিষাদগ্রস্ত এই কারণে, প্রায় 2 দশক, প্রায় 17 বছর মানে প্রায় 2 দশক তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছেন। এখন দেশের সামনে যে কঠিন চ্যালেঞ্জ, সেটাও কিন্তু উনি মর্মে মর্মে বুঝতে পারছেন। এখানে বসে উনি সব খবর পান, 5 মিনিটের মধ্যে সব খবর চলে আসে দেশ থেকে। তো সামনে যে কঠিন অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি খুব বিষণ্ণ এবং বিষাদগ্রস্ত আরো কারণ আছে। সেটা হচ্ছে, বাংলাদেশ এখন একটা অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইভাবে যদি 6টা মাস আজ চলতে থাকে, তাহলে বাংলাদেশে দুর্ভিক্ষ অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। এরকম আরো প্রসঙ্গ রয়েছে, আমি সেই প্রসঙ্গগুলো বলে গেলে এখন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের আমি ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। এবারে আসি, তিনি প্রফুল্ল কি কারণে? তিনি প্রফুল্ল এই কারণে যে তিনি যা বলতেন তখন সব বিষময় মনে হতো। তিনি স্বৈরাচারী, তিনি বাংলাদেশকে ভারতের হাতে বেঁচে দিয়েছেন, তিনি একেবারে টনে টনে গ্যাস একেবারে বাংলাদেশকে ভারতকে পাচার করে দিচ্ছেন বাংলাদেশ থেকে। এরা হাজারো অভিযোগ তার বিরুদ্ধে। কাগজ কিন্তু কলম খুলে লিখত, আর সোশ্যাল মিডিয়া যারা চালান তারা সব একেবারে মুখর হয়েছিল তার সমালোচনায়। এখন যদিও সবাই পাল্টি খেয়ে গেছে, ঝাড় খাওয়ার পর সব সোশ্যাল মিডিয়া যারা দেখছেন না, এককালে কিন্তু ইউনূসের মাথায় ছাতা ধরেছিলেন তখন, এখন সব তারা পাল্টি খাচ্ছেন। কিন্তু আমি আমার অবস্থান বদলাইনি। আপনারা আমাকে যাই গালাগালি দিন না কেন, আমি আমার অবস্থান বদলাইনি। তো এখন তিনি যখন বলেছিলেন যে আমাকে একটা বিদেশি সংস্থা, বিদেশি সাদা চামড়ার মানুষ আমায় বলেছিলেন সেন্ট মার্টিন দ্বীপটা আপনি দিয়ে দিন, আমি মুখের ওপর না বলে দিয়েছিলাম। পিটার হাস তার পেছনে চাকর বাকরের মতো ঘুরে বেড়াতেন, আপনারা সবাই জানেন, আমার বলার প্রয়োজন নেই। এখন এই যে ডিপ স্টেটের ব্যাপারটা, সেই ব্যাপারটা কালকে ফাঁস করে দিয়েছেন আমাদের 26 অক্ষরের আসিফ মামুর সজীব ভুঁইয়া। এখন আমার মনে পড়ে গেছে নামটা, এতবার উচ্চারিত হয়েছে নামটা, এখন আমার মুখস্থ হয়ে গেছে। এই 26 অক্ষর কালকে একদম পরিষ্কার বলে দিয়েছে যে এর পেছনে ডিপ স্টেট ছিল, এবং ডিপ স্টেট কাদের কাদের মাধ্যমে এই বিপ্লবটা ঘটিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছে এনসিপি জড়িত নয়। তা বাবা, এনসিপি যদি জড়িত না হয় ভাইপো আমার, তাহলে পরে তুমি জানলা কি করে? আমি অনেক আগে বলেছিলাম দর্শক, যে যারা এই ক্ষমতায়, পরবর্তী নির্বাচনে যারা ক্ষমতায় যেতে পারবে না, তারাই কিন্তু ভান্ডাফোড় করবে। দেখুন এতদিন বাদে কিন্তু মিলল। এটা কিন্তু মাস 4-5 আগে আমি বলেছিলাম, যারা ক্ষমতায় যেতে পারবে না তারাই ভান্ডাফোড় করবে। এই ভান্ডাটা ফোড় করলেন কি? ভান্ডাটা ফোড় করলেন আমাদের কি বলে 26 অক্ষর। তিনি আরো বলেছেন যে সমস্ত এই যত কাজকর্ম হয়েছে, কাদেরকে সরাতে হবে, কাদের বসাতে হবে, এবং তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে পূর্ব উপদেষ্টাদের মধ্যে 2জনকে এখানে সম্মানিত মন্ত্রী করা হয়েছে, তাতেও তারা মানে অসম্মানিত বোধ করেছেন। এটা তারা প্রকাশ করতে বাধ্য হয়েছেন। তো যাই হোক, এখন এইটা যখন সত্যি প্রমাণিত হচ্ছে, তখন ওনার প্রফুল্লতা বাড়ছে। এবং আরো একটি কারণ আছে প্রফুল্লতা বাড়ার। আরো একটি কারণ হচ্ছে তারেক রহমান আমাদের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়ালকে একটি চিঠি পাঠিয়েছিলেন। চিঠিটা তার মর্মার্থ ছিল, পুরো চিঠিটাই বলবো না, চিঠির মর্মার্থ ছিল যে ভারত যেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেয়, মানে ক্রেডিট লাইনের সুবিধা দেয়। এই ক্রেডিট লাইনের সুবিধা কি? যেমন
বাংলাদেশকে, যেমন শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশকে ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল, অনেক টাকার ক্রেডিট লাইন দেওয়া হয়েছিল। আমি অ্যামাউন্টটা আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। ক্রেডিট লাইনের অর্থ কি, আমি মালটা আপনাকে দিলাম, আপনি বেচার পর আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন, এটা হচ্ছে ক্রেডিট লাইন। তা এখন উনি একটা ক্রেডিট লাইন চেয়েছেন বেসিক পরিমাণের, কারণ বাংলাদেশের হাতে এখন টাকা নেই। কিন্তু ভারত তো এখন তো দেবে না। ভারত দেবে না এই কারণে যে ভারতের সঙ্গে এখনো সেই সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু এটাও পরিষ্কার যে আস্তে আস্তে কিন্তু এই তারেক রহমানের সঙ্গে ভারতের দূরত্ব কিন্তু বাড়তে শুরু করেছে। আমি খবরটা আজকে বললাম, আপনারা ভবিষ্যতে মিলিয়ে দেবেন। তারেক রহমানের সঙ্গে কিন্তু ভবিষ্যতে কিন্তু বড় গন্ডগোল একটা তৈরি হবে ভারতের, এবং তারেক রহমান কিন্তু টিকতে পারবেন না। ভারতবর্ষের সাহায্য ছাড়া তারেক রহমান টিকতে পারবেন না। তো যাই হোক, এখন এই যে আমাদের 8 তারিখে যে খলিলুর রহমান আসছেন, যিনি আমাদের দেশে জয়শঙ্করের সাথে দেখা করতে মরিশাস যাওয়ার পথে, সেখানে তার জন্য কিন্তু বিশেষ প্রশ্নমালা তৈরি করা আছে, অনেক প্রশ্ন তৈরি করা আছে। যেমন একটা আমি বলছি, উনি 12 ঘন্টার নাম করে উনি 3 দিন কাটালেন তার্কিতে কাটিয়ে ভারতের যে সমস্ত শত্রু, যারা যে সমস্ত কোম্পানি রয়েছে, লোন কোম্পানি রয়েছে, তাদের সঙ্গে উনি বৈঠক করেছেন। তাদের সঙ্গে কেন উনি বৈঠক করলেন? ভারতের গালে একবার চুমু খাচ্ছ, একবার টার্কির গালে চুমু খাচ্ছ, একবার গিয়ে তুমি তারেক রহমানের গালে চুমু খাচ্ছ। দেখুন, চালাকি বেশি দিন কিন্তু মানে স্থায়ী থাকে না, চালাকি কিন্তু ধরা পড়ে যাবেই। এখন তার সেই প্রশ্নের সমস্ত উত্তর দিতে হবে তাকে। আর যদি তিনি না আসেন, এড়িয়ে যান, সেটা আলাদা কথা। কিন্তু উনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি দেখা করতে চেয়েছিলেন, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি দেখা করতে চাইছেন এবং প্রস্তাবে সায় দিয়েছেন। তখন তিনি না যদি আসেন, তাহলে ভবিষ্যতে আর দেখা পাবেন না, মরে গেলেও আর দেখা পাবেন না। এখন প্রফুল্লতার আরো একটা কারণ হচ্ছে এই যে খাদ্যমন্ত্রীকে যে চিঠিটা দিয়েছিল ক্রেডিট লাইনের জন্য, সেটা পত্রপাঠ নাকচ করে দেওয়াতে তিনি অত্যন্ত খুশি। তিনি জানেন যে দেশবাসীকে অনেক কষ্টের মুখে পড়তে হবে, তিনি জানেন। তো তিনি এটাও দেখতে চান যে এই যে প্রায় 2 দশক 17 বছর মহিলা প্রধানমন্ত্রী থাকাকালীন অনেকের গায়ে অনেক জ্বালা হয়েছিল, তখন সবকিছু ভারতকে বেছে দেওয়া হচ্ছে। ভারতের উন্নয়নের পেছনে বাংলাদেশ, আচ্ছা কি বলে, পদ্মা ব্রিজ যে তৈরি করেছিলেন এত কষ্ট করে, সেটা কোনো মূল্যায়িতই হয়নি। ওটা নাকি অকেজো, ওটা করার কোনো দরকার ছিল না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বুঝেছিলেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে সেটা হচ্ছে আগে রাস্তাঘাট ঠিক করতে হবে, দূরত্ব কমাতে হবে, যেটা ভারত করে। তো এখন শেখ হাসিনা তিনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন, এবং তিনি বেশ মজা ভোগ করছেন। তিনি বলছেন যে আরো একটু পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ চালাত। আমি তো মহিলা প্রধানমন্ত্রী ছিলাম, মেয়েদের উপরে প্রচুর রাগ। তা একটা মহিলা প্রধানমন্ত্রী দেশকে এই উন্নতি শিখরে নিয়ে গিয়েছিল, তাকে দেশ থেকে তাড়ানোর জন্য ডিপ স্টেটের পয়সা খেয়ে এরা আমাকে উৎখাত করার চেষ্টা করেছে। এখন তো পুরুষ প্রধানমন্ত্রী আছে, তিনি দেশ চালান। আমিও 6 মাস দেখি কেমন দেশটা চলে। যখন দুর্ভিক্ষ লাগবে, তখন দেশের লোক যখন লাঠি বাঁশ নিয়ে নামবে, তখন বুঝে যাবে যে তারেক রহমান কত বড় তিনি মানে ধৈর্যশীল মানুষ, এবং তিনি কতটা কন্ট্রোল করতে পারেন। আপাতত এর বেশি আমি আর কিছু বলবো না। আমি এমনি বলেছি শেখ হাসিনা নিয়ে কোনো কথা আমি বলবো না, কিন্তু যেহেতু ওই 26 অক্ষর নামটি সমস্ত ফাঁস করে দিয়েছে, তাই আমি এই কথাটি বললাম। এবং তিনি যে প্রফুল্ল এবং বিষাদময়, সেই খবরটিও কিন্তু আমি পেয়েছি বলেই আপনাদের জানালাম।
ডিপ স্টেট কারা সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা। বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ডিপ স্টেট কি ভূমিকা রেখেছিল, বা ডিপ স্টেটের ভূমিকাতেই বাংলাদেশের রেজিম চেঞ্জ ঘটে গেল কিনা, শেখ হাসিনা সরকারের পতন হলো কিনা, তা নিয়ে আলোচনা দেশে বিদেশে এমন তুঙ্গে উঠেছিল যে অনেকের আপনাদের মনে থাকবে, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনে প্রধানমন্ত্রী মোদী আর প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার বৈঠক শেষে সাংবাদিকরা প্রশ্ন করে বসেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পকে যে ডিপ স্টেট ভূমিকা রেখেছিল কিনা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে। প্রেসিডেন্ট ট্রাম্প সেটা তখন হেসে অস্বীকার করলেও তিনি নিজেই আবার এই খবর নিয়ে হাজির হন সংবাদ মাধ্যমের সামনে যে এক বাংলাদেশেই নাম না জানা এক এনজিও কে $30 মিলিয়ন দেওয়া হয়েছিল। IRI এর মতো মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক গুলো হাজার হাজার ডলার, লাখ লাখ ডলার খরচ করছিল বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী করতে। এমন নানাভাবে যে রেজিম চেঞ্জকে উৎসাহিত করা হচ্ছিল, সেটা এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত অধ্যাপক জেফ্রি স্যাক্স বলে বসেন যে পাকিস্তানে ইমরান খান সরকারকে সরাতে আর বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে সরাতে একইভাবে মার্কিন ডিপ স্টেট কাজ করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই ডিপ স্টেট শব্দটি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে ডিপ স্টেট বলতে একটা ছায়া সরকারকে বোঝানো হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, অত্যন্ত প্রভাবশালী ধনকুবেররা, বৃত্তশালী ব্যক্তিবর্গ সহ নানা প্রভাবশালী ব্যক্তিবর্গরা মিলে একটা নেটওয়ার্ক গড়ে তোলেন, যেই নেটওয়ার্কে আবার FBI, CIA এর গোয়েন্দারাও থাকেন এবং তারা রাজনৈতিক সরকারের সমান্তরালে কাজ করে যুক্তরাষ্ট্রের নীতি এবং সারা পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করেন। আর ডিপ স্টেট তো শুধুমাত্র যুক্তরাষ্ট্রে কাজ করে না, সব দেশেই এই সামরিক, বেসামরিক গোয়েন্দারা, প্রভাবশালী ব্যক্তিবর্গ, বিত্তশালীরা, সুশীল সমাজের প্রতিনিধিরা যারা রাজনীতি এবং দেশটা কিভাবে চলবে সেই নীতিকে প্রভাবিত করতে চান, তারা মিলেমিশে নেটওয়ার্ক তৈরি করে নানা রকম চেষ্টা, তদবির, আপনার ভাষায় আপনি যদি বলতে চান ষড়যন্ত্র চালান বটে। এখন এমন এক গুরুতর ষড়যন্ত্রের কথা ফাঁস করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম প্রধান নেতা, পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বনে যাওয়া আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন বলছেন যে ডিপ স্টেট চেয়েছিল তারাই যাতে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, মানে শেখ হাসিনা সরকারের যে মেয়াদ ছিল 2024-এর নির্বাচনের পর, সেই 2029 পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকার, যার উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, সেই সরকারকে রেখে দেওয়ার প্রচেষ্টায় তৎপর ছিল ডিপ স্টেট। এখন এটা কোন ডিপ স্টেট? এটা কি মার্কিন ডিপ স্টেট, নাকি এটা বাংলাদেশের সামরিক, বেসামরিক, গোয়েন্দা, সরকারি বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী, এদের সমন্বয়ে গঠিত একটা অংশ, যে অংশটি এই ষড়যন্ত্র, কিংবা আপনি যদি একে একটি পরিকল্পনা মনে করেন তাহলে সেই পরিকল্পনার অংশ ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিশ্চিতভাবে এই কথা ফাঁস করতে চেয়েছেন যে তারেক রহমান সরকার একেবারেই নিরাপদ নয়, তারেক রহমান সরকারকে ক্ষমতায় আনবার ক্ষেত্রে বড় ধরনের বাধা ছিল এবং বাংলাদেশের ডিপ স্টেটের একটা অংশ 2029 পর্যন্ত কোনো নির্বাচন হতে দিতে চায়নি। এবং বিশেষভাবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন সেই অংশটি চেয়েছিল বিএনপির নেতারা আদালতে ঘুরতে থাকুন এই পুরোটা সময় জুড়ে,
তাদের মামলা মোকদ্দমাগুলো চলতে থাকুক এবং কিছুতেই নির্বাচন হতে না পারুক। আর যেহেতু সকল নেতার সাজা আছে বিএনপির, সেহেতু বিএনপির পক্ষেও নির্বাচনে অংশগ্রহণ করা সম্ভব না হোক, ওই অনির্বাচিত ইউনূস সরকারই ক্ষমতায় থেকে যাক 2029 পর্যন্ত। রীতিমতো বিস্ফোরক তথ্য। এই ডিপ স্টেট কারা চালাচ্ছিল? বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই চালাচ্ছিল বলেই কি তারেক রহমান সরকার ক্ষমতায় আসা মাত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে যে গুরুত্বপূর্ণ পদগুলোয় বড় ধরনের পরিবর্তন এনেছেন, তার একটা সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পদে পরিবর্তন এনেছেন, প্রধানের পদে। এবং যিনি প্রধান ছিলেন ইউনূস সরকারের আমলে, সেই ব্যক্তিকে রীতিমতো সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন সেনাবাহিনীর আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, যিনিও ইউনূস সরকারের সঙ্গে মিলে সেনাবাহিনীর ভেতরেই আরেকটা সমান্তরাল নেতৃত্ব তৈরি করছিলেন। এবং ইউনূস সাহেব এবং খলিলুর রহমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা বারবার চাইছিলেন যে ব্যক্তিকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের স্থলাভিষিক্ত করতে। সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান ডক্টর ইউনূসের যিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের, সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকেও কিন্তু তারেক রহমান ক্ষমতায় এসেই সরিয়েছেন এবং সরিয়ে দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করেছেন, মানে সেনাবাহিনী থেকেই সরিয়ে দিয়েছেন। এখন ডিপ স্টেটের যে বিপদ, যারা তারেক রহমানকে ক্ষমতায় আসতে দিতে বাধাগ্রস্ত করতে চেয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কথা অনুযায়ী, তাদের থেকে যে বিপদ, সে বিপদকে এই দুজন ব্যক্তি, তখনকার ডিজিএফআই প্রধান আর তখনকার পিএসও কামরুল হাসান, এই দুজনকে সরিয়ে দিয়েই এক রকমের অবসান হলো। তারেক রহমান কি নিরাপদ হলেন? 2029 পর্যন্ত তারেক রহমানকে কি ক্ষমতায় থাকতে দেবে ডিপ স্টেটের এই অংশ? আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, জাতীয় নাগরিক পার্টির এই মুখপাত্র, তিনি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ আলোচনা সভায় বলে বসেন যে ডিপ স্টেট তাদেরকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদেরকে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদের অফার করা হয়েছিল, আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে 2029 সাল পর্যন্ত শেষ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এখন ওয়াকারুজ্জামানকে এই সন্দেহ থেকে পুরোপুরি দূরে রাখা যায়, কারণ মনে করে দেখেন, ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ আর এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া 2025-এর ফেব্রুয়ারিতে সোচ্চার হয়ে ওঠেন, যখন হাসনাত আব্দুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেন যে ওয়াকারুজ্জামান সেনা সদর দফতরে তাকে আর সার্জিসকে ডেকে নিয়ে এই আহ্বান জানিয়েছেন যে দ্রুত একটা নির্বাচন অনুষ্ঠান করা দরকার এবং সেই নির্বাচনে রিফাইন্ড আওয়ামী লীগকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। এবং তখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু সংবাদ মাধ্যমে সঙ্গে সাক্ষাৎকার দিয়ে এই ওয়াকারুজ্জামান সেনাপ্রধান যে কিছুতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে মানতে চান নাই, ডক্টর ইউনূসকে কনভিক্টেড বা দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে বিবেচনা করেছেন, এমন নানা তথ্য তুলে ধরেন। কাজেই ডিপ স্টেটের অংশ যে সেনা প্রধান ছিলেন না, সেটা একরকম নিশ্চিত করে বলা যায়, যেহেতু বরাবর এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এমনকি দিল্লির লোক হিসেবে অভিহিত করেও স্ট্যাটাস দিয়ে এসেছেন। তাহলে ডিপ স্টেট কারা, সেটা তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পরিষ্কার করা উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান যে নিশ্চিতভাবে জানেন কারা বাংলাদেশের সেই ডিপ স্টেট, যারা আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের, ইউনূস সাহেবদেরকে রেখে দিতে চেয়েছিলেন 2029 পর্যন্ত, সেটা যে তারেক রহমান জানেন, কারণ তারাই যে তারেক রহমানের আশাটা বাধাগ্রস্ত করছিলেন, সেটাও পরিষ্কার করেছেন এনসিপির এই নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, ডিপ স্টেটের কিছু শর্ত ছিল, তাদেরকে কিছু কিছু জায়গায় সুবিধা করে দেওয়া, ফ্যাসিলিটেট করা। তারা রোড ম্যাপ করে নিয়ে এসেছিল যে বিএনপি নেতাদের তো সাজা আছে, সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না, আদালতের তারিখ ঘুরিয়ে ঘুরিয়ে তাদের সাজাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘ করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজের নামে সাজা ছিল, তিনি যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকতেন, নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না।
তারা ডিপ স্টেট পুরো স্ট্র্যাটেজি আমাদেরকে সাজিয়ে দিয়েছিল কিভাবে ক্ষমতায় থাকা যায়, তাদের সঙ্গে এক ধরনের দর কষাকষি সমঝোতার ভিত্তিতে। আমরা সেটাতে সায় দিইনি। সকলের মনে থাকবে, অসংখ্যবার আলোচনা করেছি যে 21শে আগস্ট হচ্ছে, 21শে আগস্টের যে মামলা তারেক রহমানের বিরুদ্ধে, সেই মামলাটি সবচেয়ে বড় দর কষাকষির একেবারে সূত্র হয়ে উঠেছিল ইউনূস সরকারের জন্য। 2025-এর সেপ্টেম্বরে এসে তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর এরা আপিলের রায়ে খালাস বহাল থাকে বটে তাদের 21শে আগস্ট মামলাতেও, কিন্তু মনে রাখতে হবে সরকার পক্ষ রিভিউ করার সুযোগটা কিন্তু খোলা রাখেন, এবং এরপরেও 2025-এর সেপ্টেম্বরে খালাসের রায় বহাল থাকলেও বলা হয় পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রাষ্ট্র সিদ্ধান্ত নেবে যে আপিল তো তারা আগে করেছেই খালাসের রায়ের বিরুদ্ধে, এবং সেই শুনানি চলে কয়েক মাস ধরে তারেক রহমানের বিরুদ্ধে 21শে আগস্টের মামলা চলতে পেরেছে এবং তারেক রহমানের দেশে ফেরা বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেপ্টেম্বরে যখন খালাসের রায় বহাল রাখা হয় তখনও রাষ্ট্রপক্ষ বলে যে পূর্ণাঙ্গ রায় দেখে তবে সিদ্ধান্ত নেবে যে রিভিউ করবে কিনা। তার মানে আদালতে ওই যে ঘুরতেই থাকবেন এবং সাজার কারণে নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত করা যাবে না, সেই কাজ চালিয়ে কিন্তু মোটামুটি 1 বছরের বেশি সময়, যে 1.5 বছর ধরে 2024-এর আগস্টের পর ডিসেম্বর পর্যন্ত যে তারেক রহমান ফিরতে পারলেন না, সেই ঘটনাটি যে ঘটতে পারলো তার পেছনে কিন্তু এই সূত্র, এই ষড়যন্ত্র, এই পরিকল্পনার বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্র দেখা যায়। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন, কিন্তু যেহেতু তারা একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় চেয়েছিলেন, সে কারণে তারা সেই ডিপ স্টেটের কথার পরেও তারা নির্বাচনে গেছেন, নির্বাচন দিয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত এই বক্তব্যের মাধ্যমে এটাই তারেক রহমানকে মনে করিয়ে দিতে চেয়েছেন যে 2029 সাল পর্যন্ত যেই ডিপ স্টেট বা দেশের বিদেশের যেসব শক্তিশালী ইনস্টিটিউশন তাদেরকে ক্ষমতায় রাখতে চেয়েছিলেন, তারা এখনো যে কোনো সময় আবার মত পরিবর্তন করে হয়তো তারেক রহমানকে সরিয়ে দিতে পারেন, এবং তারেক রহমান সহ বিএনপি নেতৃবৃন্দকে কিভাবে নাস্তানাবুদ করতে হবে সেই অস্ত্রগুলো এখনো তাদের হাতে আছে। হায় হায় করছেন, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বোধহয় ভাবছেন যে কিভাবেই বা তারা ক্ষমতার কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন আর কিভাবে তারা ক্ষমতার বলয় থেকে এতটা দূরে ছিটকে পড়লেন।